ওয়েলকাম টু পাঠশালা অনলাইন ক্লাসেস। টপ 1000 জেনারেল সায়েন্স কোশ্চেন সিরিজের পার্ট 2 আজ আলোচনা করব। প্রশ্নগুলি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবে। শুরু করছি আজকে আমাদের প্রথম প্রশ্ন। হুইচ অ্যামং দ্য ফলোয়িং হ্যাপেন্স ইন অ্যান অক্সিডেশন রিয়াকশান? জারণ প্রক্রিয়ায় নিচের কোনটি ঘটে? দেখো, জারণ প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায় সাধারণত একটি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রনের লস হয় বা ইলেকট্রন বর্জন হয়, তাহলেই কিন্তু জারণ হয়। এখানে তাহলে উত্তর হবে ইলেকট্রনস আর লস্ট, আর বিজারণ হলো গেইন অফ ইলেকট্রন। চলে এসেছি পরের কোশ্চেন। হুইচ ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট কম্বাসেবল ন্যাচারাল গ্যাস? নিচের কোন জ্বলনশীল গ্যাসটি প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়? দেখো, প্রকৃতিতে যে গ্যাসটি প্রচুর পরিমাণে পাওয়া যায় তা হলো মিথেন। মিথেনের রাসায়নিক সংকেত হচ্ছে CH4। এটি একটি গ্রিন হাউস গ্যাস। মিথেন গ্যাস জলাভূমি, ধানক্ষেত্র এবং গবাদি পশুর আবর্জনা বিভিন্ন জৈব পদার্থ থেকে কিন্তু মিথেন গ্যাস তৈরি হয়। পরের কোশ্চেন, হোয়াট ইজ C6H6? C6H6 কিছুই না, এটা একটা বেনজিনের রাসায়নিক সংকেত। বেনজিন অণুতে 6টি কার্বন পরমাণু একটি ষড়ভুজাকার বদ্ধ শৃঙ্খল দ্বারা যুক্ত থাকে এবং প্রতিটি কার্বন পরমাণুর সাথে হাইড্রোজেন পরমাণু এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্টেড অন মাস? কোনো বস্তুর ভরের উপর যদি অভিকর্ষ বল প্রয়োগ করা হয় তখন সেটাকে বলা হয় ওয়েট। পরের কোশ্চেনে আসছি, হুইচ অন ইজ নট এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? নিচের কোনটি তড়িতের সুপরিবাহী নয়? দেখো, পোর্সেলিন কিন্তু তড়িতের কুপরিবাহী। অ্যালুমিনিয়াম, টাংস্টেন এগুলো তিনটাই কিন্তু সুপরিবাহী। পোর্সেলিন কুপরিবাহী। এর জন্য বৈদ্যুতিক সরঞ্জাম বা বৈদ্যুতিক লাইনের ক্ষেত্রে পোর্সেলিন প্লেটগুলোকে ইনসুলেটর হিসেবে ব্যবহার করা হয়। পরের কোশ্চেন, ইন 540 গ্রাম অফ গ্লুকোজ দ্য নাম্বার অফ মোল প্রেজেন্ট আর 540 গ্রাম গ্লুকোজে কত মোল অক্সিজেন বর্তমান? দেখো, আগে তাহলে আমাকে বের করতে হবে গ্লুকোজের মোল সংখ্যা কত, গ্লুকোজের ওয়েট কত, আণবিক ভর কত। C6H12O6 এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। কার্বনের আণবিক ভর 12, হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16। দেখো, 6টা কার্বন পরমাণু, তাহলে 6 12 72 যোগ 12টা হাইড্রোজেন পরমাণু, 12কে 12 যোগ 6টা অক্সিজেন পরমাণু ইন্টু 6, 6 16 96। 72 যোগ 12 যোগ 96, এটা যোগ করলে হবে 180। তাহলে 180 গ্রামে হয় 1 মোল। গ্লুকোজের 180 গ্রামে হয় 1 মোল, তাহলে 540 গ্রামে হয়ে যাবে 3 মোল। আমাদের রাইট অ্যান্সার অপশান A 3। পরে কোশ্চেনে আসছি, অ্যাটমিক মাস অফ সালফার ইজ 32, দ্য নাম্বার অফ মোলস 16 গ্রাম অফ সালফার। সালফার এর পারমাণবিক ভর আছে 32, 16 গ্রাম সালফারে কত মোল সালফার আছে? দেখো, 32 গ্রাম সালফারে হয় 1 মোল, তাহলে 16 গ্রাম সালফার হয়ে যাবে হাফ মোল, 1/2 বা 0.5। রাইট আনসার 0.5। পরের কোশ্চেন, if valence of aluminium is 3 and that of oxygen is 2, then the chemical formula of aluminium oxide. অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 এবং অক্সিজেনের যোজ্যতা যদি 2 হয়, অ্যালুমিনিয়াম অক্সাইডের রাসায়নিক সংকেত কী হবে? দেখ, আমি আগে অ্যালুমিনিয়াম লিখছি, তারপরে ও লিখছি ও। এবার দেখো, অ্যালুমিনিয়ামের যা যোজ্যতা সেটা অক্সিজেনের পরে লিখব, আর অক্সিজেনের যা যোজ্যতা সেটা অ্যালুমিনিয়ামের পরে লিখব। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডের রাসায়নিক সংকেত হয়ে যাবে Al2O3। দেখো কোন অপশানে আছে, অপশান এ Al2O3, এটাই রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, অ্যাটমিক মাস অফ নাইট্রোজেন ইজ 14 অ্যান্ড দ্যাট অফ হাইড্রোজেন ইজ 1, হোয়াট উইল বি দ্য মলিকুলার মাস অফ অ্যামোনিয়া?
নাইট্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 14 এবং হাইড্রোজেনের ভর সংখ্যা 1। অ্যামোনিয়ার আণবিক ভর কত? দেখো অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। তাহলে নাইট্রোজেনের ভর হচ্ছে 14, হাইড্রোজেন 1, 3টে হাইড্রোজেন, তাহলে 3, 14 যোগ 3, তাহলে এটা উত্তর হবে 17। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, অ্যাভোগাড্রোস নাম্বার NA বলতে কী বোঝো? অ্যাভোগাড্রোর সংখ্যা NA বলতে কী বোঝো? দেখো অ্যাভোগাড্রোর সংখ্যা কাকে বলে? অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে কোনো পদার্থের 1 মোলে যত সংখ্যক পার্টিকেলস থাকে সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এর মান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। এখানে তাহলে কোন উত্তরটা হবে? দেখো অপশান বি, নাম্বার অফ অ্যাটমস ইন 1 গ্রাম অফ অ্যাটম অফ অ্যান এলিমেন্ট, এটা হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, হাউ মেনি অ্যাটমস আর প্রেজেন্ট ইন অ্যামোনিয়াম সালফেট? অ্যামোনিয়াম সালফেটে কত সংখ্যক পরমাণু আছে? অ্যামোনিয়াম সালফেটের পরমাণু সংখ্যা কাউন্ট করতে গেলে আমাকে অ্যামোনিয়াম সালফেটের রাসায়নিক সংকেত জানতে হবে। অ্যামোনিয়াম সালফেটের রাসায়নিক সংকেত NH4SO2। দেখো নাইট্রোজেন আছে NH4 SO4, NH4 এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেটের রাসায়নিক সংকেত। তাহলে এখানে নাইট্রোজেন আছে 2টো, হাইড্রোজেন আছে 8টা, সালফার আছে 1টা, আর অক্সিজেন আছে 4টে। 2 যোগ 8 10, 10 আর 5 15, টোটাল আছে 15। অ্যামোনিয়াম সালফেটে কত সংখ্যক পরমাণু আছে? হচ্ছে 15। অ্যামোনিয়াম সালফেটের রাসায়নিক সংকেত NH4 মনে রাখবে, অ্যামোনিয়াম সালফেটের রাসায়নিক সংকেত NH4 চলে আসছি পরের কোশ্চেন, অ্যাটম অফ সেম এলিমেন্ট হ্যাভিং ডিফারেন্ট মাস নাম্বার আর কল্ড। কোনো মৌলের পরমাণুর ভর সংখ্যা আলাদা হলে তাকে কি বলা হয়? এর উত্তর হবে আইসোটোপ। আমরা দেখো এখানে 3টে জিনিস এর সংজ্ঞা আমি এখান থেকে আসে, আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। আইসোটোপ কাকে বলে? একই মৌলের ভর সংখ্যা আলাদা, তার মানে কি পরমাণু ক্রমাঙ্ক 1 কিন্তু ভর সংখ্যা আলাদা হলে তাহলে এই মৌলগুলিকে পরস্পরের কী বলা হবে? আইসোটোপ বলা হবে। যেমন দেখো কার্বনের ক্ষেত্রে কিন্তু 3টে আইসোটোপ দেখা যায়। কি কি? 6 কার্বন 12, 6 কার্বন 13, 6 কার্বন 14, এই 3টেই কিন্তু কার্বনের আইসোটোপ। আবার দেখো হাইড্রোজেনেরও কিন্তু 3টে আইসোটোপ দেখা যায়, 1 হাইড্রোজেন 1, 1 হাইড্রোজেন 2, 1 হাইড্রোজেন 3। এটা হচ্ছে প্রোটিয়াম, এটা ডিউটেরিয়াম, এটা ট্রাইটিয়াম। মনে রাখবে হাইড্রোজেনের 3টে আইসোটোপগুলির মধ্যে হচ্ছে ট্রাইটিয়াম হচ্ছে একটি তেজস্ক্রিয় আইসোটোপ, এটা কিন্তু খুব পরীক্ষায় আসে। আবার দেখো ক্লোরিনেরও কিন্তু 2টো আইসোটোপ দেখা যায়। দেখো ক্লোরিন 17 ক্লোরিন 35, 17 ক্লোরিন 37। এখানে দেখো পরমাণু ক্রমাঙ্ক কিন্তু একই 17, কিন্তু ভর সংখ্যা শুধু আলাদা হয়ে যাচ্ছে। এরকম যদি দেখা যায় তাহলে এগুলো হবে পরস্পর আইসোটোপ। এবার আমরা জানবো আইসোটোন কাকে বলে। দেখো বিভিন্ন মৌলের পরমাণুগুলোর যদি নিউট্রন সংখ্যা সমান হয় তাহলে কিন্তু তাকে বলা হবে আইসোটোন। বিভিন্ন মৌলের যদি নিউট্রন সংখ্যা সমান হয়ে যায় তাকে বলা হবে আইসোটোন। যেমন এক্সাম্পল দেখো 16 সালফার 36, 17 ক্লোরিন 37, 18 আর্গন 38। এখানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই নিউটন সংখ্যা 10, 36 মাইনাস 16 10, 37 মাইনাস 17 10, 38 মাইনাস 18 10। এখানে দেখো নিউটন সংখ্যা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই সমান। আমরা তাহলে যদি না জানি যে নিউটন সংখ্যা কী করে বের করতে হয় তাহলে আমরা কি করব? দেখো এক্স একটা মৌলের রাসায়নিক সংকেত, এর উপরে যে সংখ্যাটা লেখা হয় সেটা হচ্ছে ভর সংখ্যা এ, এবং বা পাশে নিচে যে সংখ্যা লেখা হয় সেটা হচ্ছে জেড বা পরমাণু ক্রমাঙ্ক, বা এখানে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে তার প্রোটন সংখ্যা। এই এ মাইনাস জেড হচ্ছে নিউটন সংখ্যা, এ মাইনাস জেড। তাহলে কি পাবো? এ ইজ ইকুয়াল টু এন প্লাস পি, মাস নাম্বার বা ভর সংখ্যা ইজ ইকুয়াল টু
নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। এরপর আমরা জানব যে আইসোবার কি। দেখো, দুটো মৌলের যদি ভর সংখ্যা সমান কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা হয় তাহলে কিন্তু তাকে আইসোবার বলা হয়। যেমন দেখো 26 ফেরাস, 58, 27 নিকেল, 58। এক্ষেত্রে দেখো পরমাণু ক্রমাঙ্ক কিন্তু আলাদা, ভর সংখ্যা কিন্তু সমান, এগুলো তাহলে পরস্পরের আইসোবার। পরের কোশ্চেনে আসছি, কোনো পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক নিচের কোন সংখ্যাটি বোঝায়? আমি আগে আলোচনা করেছি, কোনো পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক বলতে তার প্রোটন সংখ্যাকে বোঝায়। পরমাণু ক্রমাঙ্ক Z = নাম্বার অফ প্রোটন সংখ্যা, আর ভর সংখ্যা A = নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। তাহলে কি হচ্ছে, ভর সংখ্যা নাম্বার অফ নিউট্রন প্লাস নাম্বার অফ প্রোটন। আর এখান থেকে যদি নিউট্রন সংখ্যা বের করতে হয়, N = A - P, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। চলে আসছে পরের কোশ্চেন, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষ বলের দ্বারা ত্বরণ, মহাকর্ষ না, এটা অভিকর্ষ বলের দ্বারা ত্বরণ কীভাবে পরিবর্তিত হয়? দেখো, ভূপৃষ্ঠ থেকে যত আমরা উপরের দিকে উঠতে থাকবো তত কিন্তু জি এর মান কমতে থাকবে, আবার ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে কেন্দ্রের দিকে যত আমরা নিচে নামতে থাকবো তত কিন্তু জি এর মান কমতে থাকবে। তাহলে উভয় দিকেই গেলে কিন্তু জি এর মান কমতে থাকবে। এখানে তাহলে কি হচ্ছে, অপশান দেখো, ডিক্রিজেস অ্যাজ উই গো আপ দ্য আর্থ, ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব এখানে জি এর মান কিন্তু কমতে থাকবে। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত? পৃথিবীর কেন্দ্রে কোনো অভিকর্ষ বল থাকে না, তার জন্য কিন্তু এখানে পৃথিবীর কেন্দ্রে ওজন হয়ে যায় 0, বা পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন 0, কারণ এখানে কিন্তু অভিকর্ষ ত্বরণ থাকে না, জি এর মান এখানে কিন্তু 0। আমরা জানি কোনো বস্তুর ওজন W = মাস ইন্টু অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ জি এর মান যদি 0 হয়ে যায়, এখানে বসিয়ে দাও, তাহলে ওয়েট = 0। পৃথিবীর কেন্দ্রে তাহলে কোনো বস্তুর ওজন হয়ে যাচ্ছে 0। পরের কোশ্চেন, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের মান কত? সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের মান এটা মুখস্থ করবে 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। পরের কোশ্চেন, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট দ্য সারফেস অফ আর্থ ইজ প্রপোর্শনাল টু m/r²। জি ইজ প্রপোর্শনাল টু m/r², মনে রাখবে এটা। পরের কোশ্চেন, পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসলে চাঁদের কত পরিমাণ কাজ করতে হয়? দেখো, আমরা জানি বৃত্তাকার পথে একবার কোনো বিন্দু থেকে ঘুরে এসে আবার পুনরায় যদি প্রথম বিন্দুতে ফিরে আসে তাহলে কিন্তু তার সরণ কিন্তু শূন্য হয়ে যায়, ডিসপ্লেসমেন্ট কিন্তু শূন্য হয়ে যায়, সরণ শূন্য। আমরা জানি যে ওয়ার্ক ডান = বল ইন্টু সরণ, যদি সরণ শূন্য হয়ে যায় তাহলে ওয়ার্ক ডান শূন্য। তাহলে বৃত্তাকার পথে যেই হোক না কেন, বৃত্তাকার পথে একবার ঘুরে যদি আবার প্রথম বিন্দুতে ফিরে আসে তাহলে ওয়ার্ক ডান 0। তেমনি পৃথিবীর চারদিকে একবার চাঁদের ঘুরে আসতে 0 পরিমাণ কাজ করতে হয়। পরের কোশ্চেন, মহাকাশযানে ওজন শূন্য অনুভূত হয় কেন? কারণ মহাকাশযানে 0 গ্র্যাভিটির জন্য ওজন শূন্য অনুভূত হয়। পরের কোশ্চেন, যদি পৃথিবীর ঘূর্ণন বেগ বাড়ে তাহলে কোনো বস্তুর ওজন কী হবে? পৃথিবীর ঘূর্ণন বেগ বেড়ে গেলে কোনো বস্তুর ওজন কমে যাবে। পরের কোশ্চেন, চাঁদে বায়ুমণ্ডল নেই কেন? চাঁদে বায়ুমণ্ডল নেই কারণ ভেলোসিটি অফ গ্যাস মলিকিউলস আর মোর দ্যান এসকেপ ভেলোসিটি। চাঁদের অভিকর্ষ ত্বরণের মান কম হওয়ার জন্য এখানে যে মুক্তিবেগ হয়, কোনো বস্তুর মুক্তিবেগ হয় চাঁদে, সেই বেগের তুলনায় গ্যাস অণুগুলোর গতিবেগ কিন্তু বেশি। মুক্তিবেগের তুলনায় গ্যাস অণুগুলোর গতিবেগ বেশি হওয়ার জন্য সহজেই কিন্তু চাঁদের অভিকর্ষ ক্ষেত্র থেকে বেরিয়ে যেতে পারে, এবং এরা বেরিয়েও গেছে, সেজন্য এদের চাঁদে কিন্তু বায়ুমণ্ডল নেই। তাহলে এটা উত্তর হবে, চাঁদে বায়ুমণ্ডল নেই কেন? ভেলোসিটি অফ গ্যাস মলিকিউলস আর মোর দ্যান এসকেপ ভেলোসিটি। মুক্তিবেগের তুলনায় চাঁদে গ্যাস অণুগুলোর গতিবেগ কিন্তু বেশি। পরের কোশ্চেন, এ ম্যান গোজ অ্যাওয়ে ফ্রম সেন্টার অফ আর্থ, ভ্যালু অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি।
কোনো ব্যক্তি যদি পৃথিবীর কেন্দ্র থেকে যদি তার যাত্রা শুরু করে, পৃথিবীর কেন্দ্র থেকে বাইরে আসে, তাহলে কী হবে? দেখো, পৃথিবীর কেন্দ্র এখানে, পৃথিবীর কেন্দ্র থেকে যখন আস্তে আস্তে ভূপৃষ্ঠ আসবে, তখন কী হবে? অভিকর্ষ ত্বরণের মান আস্তে আস্তে বাড়তে থাকবে। আবার ভূপৃষ্ঠ আসার পর যখন আরও উপরে উঠতে থাকবে ভূপৃষ্ঠ থেকে, আবার কিন্তু অভিকর্ষ ত্বরণ জি এর মান কিন্তু এখানে কমতে থাকবে। তাহলে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত প্রথমে অভিকর্ষ ত্বরণের মান আস্তে আস্তে বাড়বে, আবার ভূপৃষ্ঠ থেকে যখন উপরে উঠবে তখন অভিকর্ষ ত্বরণের মান আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে এখানে উত্তর হয়ে যাবে প্রথমে বাড়বে এবং পরে কমবে। পরে কোশ্চেন, হোয়ার ইজ দ্য ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ আর্থ ইজ ম্যাক্সিমাম? পৃথিবীর কোথায় সবথেকে অভিকর্ষ বলের মান বেশি হয়? দেখো, পোলে সবথেকে বেশি আর নিরক্ষরেখা বা ইকুয়েটারে সবথেকে কম। পোলে তার জন্য অভিকর্ষ ত্বরণের মান বেশি হওয়ার জন্য পোলে বস্তুর ওজন সবথেকে বেশি হয় পোলে, আর বস্তুর ওজন কম হয় নিরক্ষরেখায়। ঠিক আছে, মনে রাখবে ইকুয়েটোরিয়াল জোনে কিন্তু কোনো বস্তুর ওজন সবথেকে কম হয় আর পোলে বেশি হয়। পরে কোশ্চেন, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন এ প্ল্যানেট ডিক্রিজেস উইথ? দেখো, অ্যাক্সেলারেশন কার সঙ্গে সমান সেটা আমাকে প্রপোর্শন সেটা দেখতে হবে। যে অ্যাক্সেলারেশন ইজ প্রপোর্শনাল টু জি ইজ প্রপোর্শনাল টু এম বাই আর স্কোয়ার, জি ইজ প্রপোর্শনাল টু এম বাই আর স্কোয়ার। তাহলে দেখো, যদি প্ল্যানেটের রেডিয়াস কমতে থাকে, তার মানে আর এর মান কম, আর এর মান যদি কমতে থাকে তাহলে জি এর মান বাড়বে, তাহলে এটা হবে না। ইনক্রিজ ইন মাস অফ দ্য প্ল্যানেট, এম এর মান যদি বাড়তে থাকে তাহলেও জি এর মান বাড়বে, তাহলে এটাও হবে না। ডিক্রিজ ইন মাস অফ দ্য বডি, যদি এখানে যদি বডির মাস যদি কমতে থাকে তাহলে কিন্তু অভিকর্ষ যে ত্বরণ আছে সেটার মান কিন্তু কমতে থাকবে। সি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোশ্চেন, দ্য মাস অফ অ্যান অবজেক্ট ইজ 54 kg অন দ্য সারফেস অফ আর্থ, ইটস মাস অন দ্য সারফেস অফ দ্য মুন উইল বি? কোনো বস্তু পৃথিবীতে ভর যদি 54 kg হয়, তাহলে চাঁদে ওই বস্তুর ভর কত হবে? মনে রাখবে, কোশ্চেনে ভর বলছে না ওজন বলছে। যদি ভর বলে, ভর কিন্তু যে কোনো গ্রহে গেলেই কিন্তু ভরের পরিবর্তন হয় না, ভর 54 kg হবে। যদি বলতো ওজন কত হবে, ওজন কিন্তু 1/6 অংশ হয়ে যাবে। 1/6 অংশ মানে 54-এর 1/6 অংশ হয়ে যাবে 9 কেজি। এখানে কিন্তু বলেছে যে কি মাসের কি পরিবর্তন হবে বা ভরের কি পরিবর্তন হবে, ভর কোনো পরিবর্তন হবে না, ভর থেকে যাবে 54 কেজি। পরে কোশ্চেনে আসছি, এটা হয়ে গেছে। হোয়াট ইজ বাইনারি ইলেকট্রনিক সিকোয়েন্স ক্যালকুলেটর বা বিইএসকে? বিইএসকে কি? এটা একটা ইলেকট্রনিক কম্পিউটার। হোয়াট প্ল্যান্ট হ্যাজ দ্য সায়েন্টিফিক নেম সোলানাম টিউবেরোসাম? কোন উদ্ভিদের রাসায়নিক বিজ্ঞানসম্মত নাম সোলানাম টিউবেরোসাম? এটা হচ্ছে, দেখো, আলুর বিজ্ঞানসম্মত নাম বা পোটাটোর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সোলানাম টিউবেরোসাম। পরে কোশ্চেন, এটাও হয়ে গেছে। স্টেইনলেস স্টিল কি? স্টেইনলেস স্টিল দেখো বিভিন্ন ধাতুর মিশ্রণ, এটা একটা অ্যালয়, এটা একটা মিশ্র ধাতু, বিভিন্ন ধাতুর মিশ্রণ কিন্তু থাকে, এটা একটা অ্যালয়। ভারতের প্রথম সুপার কম্পিউটার কি? ভারতের প্রথম সুপার কম্পিউটার অপশান সি পরম 8000, পরম 8000। এ কম্পাইলার কি? একটি কম্পাইলার বা সংকলক কি? কম্পাইলার বা সংকলক একটি সফটওয়্যার। পরে কোশ্চেন, গান পাউডারে প্রধানত কি থাকে? গান পাউডারে প্রধানত থাকে পটাশিয়াম নাইট্রেট। মনে রাখবে, গান পাউডারে পটাশিয়াম নাইট্রেট থাকে। ইনফ্রারেড রেস আর কি হয়? ইনফ্রারেড রেস একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। পরে কোশ্চেন, ইউজুয়ালি কালার ব্লাইন্ডনেস ইজ, বর্ণান্ধতা কি? বর্ণান্ধতা একটা জিনগত চরিত্র, একটা জেনেটিক ক্যারেক্টার বা জেনেটিক ডিসপোজিশন। এ হচ্ছে রাইট অ্যান্সার, কালার ব্লাইন্ডনেস ইজ এ জেনেটিক ডিসপোজিশন। পরে কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যালকালাইন? নিচের কোনটি ক্ষারীয় নয়? দেখো, পর্যায় সারণীর একেবারে প্রথম শ্রেণীর মৌল কিন্তু প্রত্যেকটাই কিন্তু ক্ষারীয় ধাতু।
অ্যালকালাইন মেটাল সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম তিনটেই কিন্তু ক্ষারীয় ধাতু। সালফার কিন্তু পর্যায় সারণীর প্রথম দিকে নেই, প্রথম শ্রেণীতে নেই। এটা কোথায় আছে? একেবারে শেষের দিকে আছে। পর্যায় সারণী থেকে দেখো সবথেকে বাঁ দিকের মৌলগুলোর কিন্তু ক্ষারতা ধর্ম বেশি এবং সবথেকে ডান দিকের মৌলগুলোর কিন্তু অম্ল ধর্মতা বেশি। পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে, পর্যায় সারণীর বাম দিক থেকে যদি ডান দিকে যাওয়া হয় তার অ্যাসিড ধর্ম বাড়তে থাকে। পর্যায় সারণীর ডান দিক থেকে বাম দিকে গেলে তার ক্ষার ধর্ম বাড়তে থাকে। তাহলে দেখো বাঁদিকে যে মৌলগুলো থাকবে পর্যায় সারণী এই দিকে, এর কিন্তু ক্ষারতা বেশি, আর ডান দিকে যে মৌলগুলো থাকবে তার কিন্তু অম্লতা বা অ্যাসিড ধর্মতা বেশি। আজকে তাহলে এই কটা কোশ্চেন থাক, পরবর্তী অংশগুলো আমরা এই পরবর্তী পার্টে আলোচনা করব। ধন্যবাদ।